হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু ম্যাচ পয়েন্টস। এই চ্যানেলে আমরা সমস্ত ইউরোপিয়ান ফুটবল যেসব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে প্রি ম্যাচ অ্যানালাইসিস, পোস্ট ম্যাচ অ্যানালাইসিস, ট্যাকটিক্যাল ব্রেকডাউনস, বিভিন্ন ট্রান্সফার সাগা, রিউমার্স এবং ফুটবল সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করব। আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। হাই গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইপিএল এবং স্প্যানিশ লিগ অর্থাৎ লা লিগা যে কটা ম্যাচ মোটামুটি একটু ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট হয়েছে সে কটা ম্যাচ নিয়ে। তো আজকে দেখবো কোন ম্যাচে কি হয়েছে না হয়েছে। তো হোয়াট এভার, স্টার্ট করছি আজকে ইপিএল দিয়ে। হোয়াট এভার, লিভারপুল ভার্সেস বোর্নমাউথ, যেটা কিনা হচ্ছে লিভারপুলের একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। লিভারপুল এই ম্যাচটা জিতে যায় স্বাভাবিকভাবেই 2-0 গোলে এবং 9 পয়েন্ট ক্লিয়ার হয়ে যায়, একদম টপে চলে যায়। এবং বোর্নমাউথের যে অ্যামেজিং রানটা ছিল, আনবিটেন বলা যায় বা একদম পুরো থ্র্যাশিং রান যেটাকে বলা যায়, সেটা লিভারপুল এন্ড করে। আহ, এবার এবার হচ্ছে যেটা বলা যায় সেটা হচ্ছে লিভারপুল আহ, আপাতত 11 গেমস আনবিটেন রয়েছে, যেখানে আহ, সালা নিজের ফর্ম অফ হিস লাইফে রয়েছে এবং বলা যায় যে সালা 21টা গোল এই সিজনে করে ফেলেছে এবং দুটো গোলই যে লিভারপুল 2-0 গোলে জিতেছে, দুটো গোলই সালাহি করেছে। তো দ্যাটস ওয়াই লিভারপুল ডমিনেটিং ওয়েতেই জিতেছে। এবার আসি ম্যাচের কথায়। ম্যাচ যদি দেখা যায় সেটা হচ্ছে বোর্নমাউথ এবারে হচ্ছে প্রচুর চান্সেস মিস করেছে। সেমেনিও দারুণ খেলেছে প্রথম থেকেই এবং আলেকজান্ডার আর্নল্ডের যে লেফট ফ্ল্যাঙ্ক, অর্থাৎ ও তো ওর খেলে রাইট ব্যাকে, তো সেমেনিওর জন্য যে লেফট ফ্ল্যাঙ্ক, বোর্নমাউথের লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে প্রচণ্ড বেশি পরিমাণে অ্যাটাক উঠেছে, যে কারণে আলেকজান্ডার আর্নল্ড যেহেতু ট্র্যাক ব্যাকে অতটাও এফিশিয়েন্ট নয়, দ্যাটস ওয়াই ওই সাইড দিয়ে বারবার এক্সপ্লয়েট হয়েছে, যেখানে ম্যাচের একদম ফার্স্ট 15-20 সেকেন্ডের মধ্যেই একটা ভালো অ্যাটাক চলে এসেছিলো, যেখানে অ্যালিসন ভালো সেভ দেয়। অ্যালিসনের কথা বলতে হয়, অ্যালিসন যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই ম্যাচটায়। এবং যদি আমরা দেখি এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে লিভারপুল প্রচুর এক্সজি ক্রিয়েট করেছে। 2.66-এর এক্সজি লিভারপুল ক্রিয়েট করেছে, যেখানে বর্নমাউথ 1-এর এক্সজি ক্রিয়েট করেছে। কিন্তু আমি বলবো লিভারপুল এর থেকে যদি আমরা দেখি যে বোর্নমাউথের কথা, বোর্নমাউথ অ্যাকচুয়ালি খুব দারুণভাবে এক্সপ্লয়েট করতে পারলেও, কিন্তু গোলের চান্স ক্রিয়েট করতে পারলেও গোল করতে পারেনি। সেমেনিও খুব ভালো খেলা সত্ত্বেও, এবং ক্লয়ভার্টও অনেক ছোট ছোট ভালো ভালো চান্স মিস করেছে। দ্যাটস ওয়াই ভালো খেলা সত্ত্বেও ওরা গোল করতে পারেনি। এবার অপর দিকে যদি দেখি, লিভারপুল একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি পায়, যেখানে গাপ্পো একটা ডাইভ করে, যেটা আমার মতে মনে হয় না পেনাল্টি হয়েছিল বা কিছু। ওদের যে ক্যাপ্টেন কুক, সে পেনাল্টি কনসিড করে এবং সেখান থেকে পেনাল্টিটা কনভার্ট করে মোহাম্মদ সালাহর ফার্স্ট গোল হয় এই ম্যাচে। এবং লিভারপুলে যদি আমরা ফরমেশন দেখি, তারা 4-2-3-1 উইথ ডিয়াজ এই ম্যাচটা খেলেছে। ডিয়াজ ইন আপফ্রন্ট, মানে হচ্ছে লুইস ডিয়াজকে অ্যাজ এ স্ট্রাইকার খেলিয়েছে। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আর সালার যদি বলা হয়, যে দারুণভাবে লিভারপুল সালাহ এবং লুইস ডিয়াজের মাধ্যমে পুরো ফ্ল্যাঙ্ক দিয়ে এক্সপ্লয়েট করেছে বর্নমাউথকে। দ্যাটস ওয়াই এটা একটা খুব ভালো ট্যাকটিক্স ছিল স্লটের। এবং যদি দেখা যায় সেটা হচ্ছে লিভারপুলের হাই প্রেসিং এবং বল পজিশন ধরে রাখা। এবং যদি দেখি সালার সেকেন্ড গোলটা, অবভিয়াসলি সালার সেকেন্ড গোলটা দারুণ ছিল। সালার সেকেন্ড গোলটা একেবারে টপ কর্নার, কেপা আরিজাবালাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল কনসিড করে এবং সালা 21তম গোলটা কমপ্লিট করে। এবং সালা অ্যান্ড ডিয়াজ যেটা বলা যায় সেটা হচ্ছে অবভিয়াসলি স্ট্রেচ করেছে বোর্নমাউথের ডিফেন্সকে। তো বোর্নমাউথ দারুণভাবেই জিনিসগুলোকে এক্সপ্লয়েট করতে পারলেও গোল করতে পারেনি। কিন্তু লিভারপুল সেই সুযোগগুলোকে, যে কটা সুযোগ লিভারপুল পেয়েছে, সেগুলোকে অবভিয়াসলি কাজে লাগিয়ে দিয়েছে। তো এইটা ছিল হচ্ছে বোর্নমাউথ ভার্সেস লিভারপুলের ম্যাচ অ্যানালাইসিস। এবার যদি আমরা নেক্সট ম্যাচে যাই, সেটা হচ্ছে বলবে আমাদের প্রত্যয়। লেটস গো প্রত্যয়। আচ্ছা, নেক্সট ম্যাচ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নটিংহ্যাম ফরেস্ট ভার্সেস ব্রাইটন। এই ম্যাচে নটিংহ্যাম হচ্ছে 7-0 ব্রুটাল ম্যাচ জিতে। তো লাস্ট উইকে বর্নমাউথের কাছে নটিংহ্যাম হচ্ছে 5-0 হারে, আর সেটা তাদের নাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি। মানে তাদের সমস্ত প্লেয়ারকে উজ্জীবিত করে তোলে যে পরের ম্যাচ আমাদের জিততেই হবে। তো সেটারই হচ্ছে রেজাল্ট হচ্ছে 7-0 ভার্সেস ব্রাইটন অ্যাট হোম।
আচ্ছা, দুজনেই মানে ব্রাইটনও লাস্ট ম্যাচ হারে, লিভারপুল এই সরি নটিংহ্যামও লাস্ট ম্যাচ হারে। আচ্ছা, এই ম্যাচে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রিস উড, দ্য নিউজিল্যান্ডের স্ট্রাইকার, সে হচ্ছে 69 মিনিটসে নিজের পেনাল্টি দিয়ে নিজের হ্যাট্রিক কমপ্লিট করে। তো উড হচ্ছে এই এতে টপ গোল স্কোরের রেসে আছে, ও তার হচ্ছে 17 গোলস আছে। আচ্ছা, এছাড়াও গিভস হোয়াইট, নেকো উইলিয়ামস, জোটা সিলভা আর ডাঙ্কের ওন গোল হচ্ছে সব মিলিয়ে মোটমাট 7-0 হারে ব্রাইটন। আচ্ছা, এই ম্যাচে যেটা একটা নটিংহ্যামের, সেটা হচ্ছে মুরিও হচ্ছে ইনজিওর্ড হয় আর তাকে সাব আউট করে দেওয়া হয়। আচ্ছা, নটিংহ্যামের পজিশন এখন হচ্ছে থার্ড, তারা মাত্র 3 পয়েন্ট পিছিয়ে আর্সেনালের থেকে। আচ্ছা, এই ম্যাচে যেটা হচ্ছে ফাইনাল যে এক্সজি, সেটা হচ্ছে নটিংহ্যাম ক্রিয়েট করেছে 3.23, যেটা প্রচণ্ড বেশি। আর সেখানে ব্রাইটন একেবারেই আন্ডার পারফর্ম করে, তাদের এক্সজি হচ্ছে 0.80। আচ্ছা, ম্যাচ যদি আমরা ট্যাকটিক্যালি দেখতে চাই, সেখানে হচ্ছে নটিংহ্যাম স্টার্ট করে দুটো চেঞ্জ দিয়ে 3-4-1-2 ফরমেশনে। নটিংহ্যাম হাই প্রেসিং করতে শুরু করে প্রথম থেকে ম্যাচে, যার একটা কারণ হলো, মানে যার রেজাল্ট হলো ব্রাইটনের ডিফেন্ডার ডাঙ্কের ওন গোল। আচ্ছা, নেক্সট হচ্ছে নটিংহ্যামের এফেক্টিভ উইং প্লে, যার কারণ হচ্ছে অ্যান্থনি এলাঙ্গা 3টে অ্যাসিস্ট পায়। তো সেটা একটা ভালোভাবে ইউজ করেছে তারা নিজেদের ফ্ল্যাঙ্কসগুলোকে। আচ্ছা, কোচ নুনো এসপিরিতো সান্তো উডসের যে প্রলিফিক ইনস্টিংক্ট, একটা গোল স্কোরারের যে স্কোরিং ইনস্টিংক্ট এবং তার ক্লিনিক্যাল ফিনিশিং, তার উপর জোর দিয়ে গেমটা বের করে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে নটিংহ্যামের যেটা একটা মানে কি বলবো প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে নটিংহ্যামের ডিফেন্স। এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, যেখানে হচ্ছে লাস্ট ম্যাচ তারা 5-0 হারে, তারপর হচ্ছে সেখানে তারা এই ম্যাচে সম্পূর্ণভাবে ক্লিন শিট রাখে, তার জন্য তাদের ওয়েল অর্গানাইজড আর ডিফেন্সকে অবশ্যই তারিফ করা উচিত, যা হচ্ছে সমস্ত ব্রাইটনের অ্যাটাককে ব্লক আর তাদের নালিফাই করে দেয়। আর ব্রাইটন যেভাবে ম্যাচটা এগেনস্টে মানে নটিংহ্যাম এগেনস্টে নামবেল হয়েছিল যে ট্যাকটিক্সে, তারা হচ্ছে সেটা মোস্ট প্রবাবলি যে পেসি অ্যাটাক, কিন্তু তাদের এবং হাই লাইন, কিন্তু সেটা একেবারেই সফল হয়নি। তো এইটা হচ্ছে নটিংহ্যাম আর ব্রাইটনের ম্যাচের সামারি ওভার। একদম, 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 একদম। তো এবারে আমরা এপিএল থেকে একটু সরে আসি। ইপিএল থেকে সরে এসে আমাদের যে নেক্সট ম্যাচ দেখি আমরা হচ্ছে লা লিগার যে ম্যাচটা আমরা দেখছি, লা লিগার ম্যাচে কি হয়েছে, লা লিগার ম্যাচেতে রিয়েল মাদ্রিদ এবং এসপ্যানিয়লের যে ম্যাচটা ছিল, সেটা প্রপার মেজর আপসেট বলা যায়, কারণ রিয়েল মাদ্রিদ এসপ্যানিয়লকে হারাতে পারেনি এবং 1-0 বলে রিয়েল মাদ্রিদ হেরে যায়। এবং যেটা কিনা লা লিগার সবচেয়ে বড় একটা আপসেট, তার কারণ তারা খুবই আহ, তারা অ্যাকচুয়ালি লিগে টপ ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের নিচে। এখন যে পজিশনে দাঁড়াচ্ছে, তারা এখন 49 পয়েন্ট, মাত্র 1 পয়েন্ট ক্লিয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, এবং তাদের পরের ম্যাচও অ্যাটলেটিকো মাদ্রিদের সাথেই। দ্যাটস ওয়াই তারা এই ম্যাচটা হেরে খুবই একটা লিগটাকে ওপেন আপ করে দিয়েছে, এবং বার্সেলোনা পিছনই আছে মাত্র 4 পয়েন্টের ডিফারেন্সে। তো এটা হচ্ছে লিগের কথা যদি বলি আমরা সেটা। আর স্প্যানিয়ল 17th পজিশনের টিম, যারা রেলিগেশন ফাইট লড়ছে, এবং এই ম্যাচটা হচ্ছে স্প্যানিয়ল এবং রিয়াল মাদ্রিদের একটা খুব বড় মেজর আপসেট বলা যায়। তো এবার আসি ম্যাচের কথা যদি আসি, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ফার্স্টেই 21 মিনিটের যে গোল হয় একটা, সেটা রুলড আউট হয়ে যায় এমবাপের একটা খুব বাচ্চাদের মতো ঠেলা মারা ফাউল হিসাবে পেনাল্টি বক্সের মধ্যে। এবং সেই সেই গোলটা যখনই রুলড আউট হয়ে যায়, তারপরেই রিয়াল মাদ্রিদ আর সেরকমভাবে কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি। এবং তারপরে যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে 85th মিনিটের কথা ডাইরেক্ট, যেখানে আমরা স্প্যানিয়লকে দেখি যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে গোল করতে, এবং কার্লোস রোমেরো, যে কিনা তার সেকেন্ড গোল লা লিগাতে, এবং রিয়াল মাদ্রিদের এগেনস্টে গোলটা একমাত্র গোল স্কোরার, সে গোল করে ম্যাচটা জিতিয়ে দেয়। এবং এটাই ছিল স্প্যানিয়লের মেন ব্যাপার, যেটা স্প্যানিয়ল এক্সপ্লয়েট করতে পেরেছে রিয়াল মাদ্রিদের রাইট সাইডটাকে, অর্থাৎ স্প্যানিয়লের লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ভালো অ্যাটাক করেছে, কারণ রিয়াল মাদ্রিদের রাইট সাইড অবভিয়াসলি খুবই উইক দেখতে পাওয়া যায়, কারণ সেখানে একমাত্র প্লেয়ার হিসেবে দেখতে পাই লুকাস ভাস্কেজকে, এবং লুকাস ভাস্কেজ অতটাও এফিশিয়েন্ট রাইট ব্যাক বলে আমার মনে হয় না অ্যাকচুয়ালি। এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে রুডিগারের যে মেন ডিফেন্ডার তার যে ইনজুরি, সেটা খুব বড় এফেক্ট করেছে রিয়াল মাদ্রিদকে, এবং 15 মিনিটের মাথায় রুডিগারের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তারা প্রথম থেকেই খুবই চাপের মুখে পড়ে গেছিলো। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর যদি দেখি যে রিয়াল মাদ্রিদের চান্সেস ক্রিয়েট করার ক্ষেত্রে অ্যাঞ্চেলোটি 4-2-3-1 3টে চেঞ্জেসের সাথে যে
অ্যাটাকটা করার চেষ্টা করেছিল বোথ ফ্ল্যাঙ্ক দিয়ে ভালোভাবে এমবাপে এবং ভিনিসিয়াসকে ইউজ করে, যে সেটা খুবই ফলপ্রসূ হচ্ছিল। কিন্তু গোলের মাঝখানে, তেকাটির মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায় আমাদের এসপ্যানিওলের গোলকিপার জোয়ান গার্সিয়া, যে কিনা অসাধারণ কিছু সেভ দেয় এবং 7খানা সেভ দেয় টোটাল ম্যাচে। এবং রিয়াল মাদ্রিদ 1.33 এক্সজি ক্রিয়েট করা সত্ত্বেও গোলে বল ঢোকাতে পারে না। সেখানে এসপ্যানিওল মাত্র 0.31 এক্সজি ক্রিয়েট করেই একটা মাত্র গোল করে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, এবং রিয়াল মাদ্রিদ আর মাত্র 1 পয়েন্টে এগিয়ে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ এর সাথে, এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যাচ রয়েছে। এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে মাদ্রিদ এর কথা যদি বলি, আনচেলটি ট্রাই করেছিল পজিশন হোল্ড করে তাদের এসপ্যানিওলের ডিফেন্স ব্রেক করার, কিন্তু এসপ্যানিওল খুব ভালোভাবে তাদের ডিপ লাইন এবং কম্প্যাক্ট ডিফেন্স লাইন মেনটেন করে, সাথে রিয়াল মাদ্রিদের অ্যাটাকারদের খুবই বিচ্ছিরিভাবে ফার্স্ট্রেট করে দেয়। দ্যাটস ওয়াই রিয়াল মাদ্রিদ চাইলেও আর কি জিনিসটা করতে পারেনি, মানে গোল করতে পারেনি খুবই দুঃখজনকভাবে। এবং এসপ্যানিওল কুইক কাউন্টারই স্বাভাবিকভাবে পেসি ফরওয়ার্ডসের সাথে তারা একটা মাত্র কুইক কাউন্টার, মানে অনেকগুলো কুইক কাউন্টার করেছে, এবং সেই কুইক কাউন্টারের মাধ্যমেই একটা গোল তারা দিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে। খুবই মিডে প্রেস করেছিল অ্যাগ্রেসিভলি এবং টার্নওভার করেছিল দারুণভাবে। তো এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের, আমরা দেখেছি অনেক ম্যাচই পরপর যে রিয়াল মাদ্রিদ এই জিনিসটা খুবই ফেস করছে, কুইক কাউন্টারে গোল খাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এমবাপে, ভিনি এদের ফর্ম, রদ্রিগো এদের ভালো ফর্ম থাকা সত্ত্বেও এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ হেরে যায়, এবং অ্যানচেলোটির যে খুবই লাস্টে যে লেট সাবস্টিটিউশন সেগুলো কাজে লাগেনি খুব একটা। তো বারবার ওই ইয়ং ট্যালেন্টকে ইউজ না করে, এন্ড্রিক, গুলার এদেরকে ইউজ না করে বারবার মডরিচকে ইউজ করার যে প্রবণতা, সেটা খুবই বাজে হয়েছে। এবং এটুকুই বলার রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে। রিয়াল মাদ্রিদ ম্যাচটা হেরে যায় এবং লা লিগায় টেবিল ওপেন করে দেয়। নেক্সট প্রত্যয় বলবে। তো লা লিগার নেক্সট স্পটলাইট হচ্ছে যে ম্যাচ ছিল সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস ডিপোর্টিভো আলাভেস। বার্সেলোনা লাস্ট যে ম্যাচ ছিল লিগে সেখানে 7-0 হারায় ভ্যালেন্সিয়াকে। তারপর হচ্ছে এই ম্যাচে তাদের থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু দুঃখের কথা তারা প্রচণ্ড একটা সাবডিউট পারফরমেন্স, মানে খুবই একটা টায়ার্ড পারফরমেন্স দেখায় তার প্লেয়ার, মানে বার্সেলোনার প্লেয়াররা, যার জন্য হচ্ছে ম্যাচটা কোনো রকমে 1-0 জিতে বেরিয়ে যায়। বার্সেলোনার রিসেন্ট কারেন্ট পজিশন হচ্ছে লিগে থার্ড, তারা হচ্ছে 45 পয়েন্টস পেয়েছেন 22 গেমস খেলে, আর তারা হচ্ছে অ্যাথলেটিকোকে 3 পয়েন্টের, মানে অ্যাথলেটিকোর থেকে 3 পয়েন্ট পিছিয়ে। আচ্ছা, অ্যালাভেস সেখানে দেখতে গেলে অ্যালাভেস একেবারেই অবস্থা খারাপ, তারা লিগে 18th, তারা হচ্ছে রীতিমতো রেলিগেশন জোনে ফাইট করছে। তো ম্যাচে লেভানডস্কি গোল করে, আর সেই গোলটাই হচ্ছে ম্যাচ জিতিয়ে দেয়, সেটা হচ্ছে 61 মিনিটসে। আচ্ছা, গোলটা কীভাবে আসে না, ওই পেড্রির লং পাস থেকে ইয়ামাল একটা অ্যাটেম্প্ট রাখে, সেই অ্যাটেম্প্টটা হচ্ছে অ্যালাভাসের ডিফেন্ডারদের গায়ে লেগে লেভানডস্কির পায়ের সামনে যায় এবং লেভানডস্কি একটা পোচার ফিনিশ করে। এসপানিওল যেটা করেছে সেটা হচ্ছে কিছুই না, মানে এসপানিওল একটা শটও রাখতে পারেনি না, মানে কি বলবো, 0 শটস অন টার্গেটস পুরো ম্যাচে। তো এই ম্যাচে যেটা বার্সেলোনার দিক থেকে প্রো হচ্ছে সেটা ম্যাচ বেরিয়ে যাওয়ার, কিন্তু কন হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে গাভি ইনজিওর্ড হয়। গাভি হেড মানে অ্যাকচুয়ালি এরিয়াল চ্যালেঞ্জে গিয়ে একটা হেড ইনজুরি পায়, তার জন্য তাকে খুব আর্লি বের করে নিতে হয়। বার্সেলোনা ম্যাচের শেষে এক্সজি ছিল 0.95, সেখানে এসপ্যানিওল এক্সজি 0.09, একেবারেই মানে কি বলবো, না খেলার মতোই। বললাম যেটা খুবই পুয়ার পারফরমেন্স। বার্সেলোনা এরপরে যাদের ফেস করবে সেটা হচ্ছে সেই 7-0 হারানো ভ্যালেন্সিয়া, কিন্তু এবার হচ্ছে কোপা দেল রেতে। তো দেখা যাক কি হয়। তো ম্যাচের ট্যাকটিক্যাল ব্রেকডাউন হিসেবে আমরা দেখবো যে আমরা দেখেছি যে ম্যাচ ফ্লিক শুরু করে বার্সেলোনাকে 4-3-3 ফরমেশনে, যেখানে হচ্ছে কুবার্সি আর অ্যারাউহো ডিফেন্সে ডুয়োতে খেলায়। এরপর হচ্ছে বার্সেলোনা 70% পজিশন ডমিনেট করে আর ফোকাস করে হচ্ছে শর্ট আর কুইক পাসের ওপর। আচ্ছা, বার্সেলোনা নিজেদের উইঙ্গারদের দিয়ে ইউটিলাইজ করে অ্যাকচুয়ালি, মানে তারা হচ্ছে অ্যালাভাসের ডিফেন্সকে পুরো স্ট্রেচ করে, যাতে হচ্ছে তাদের ডিফেন্ডার, মানে সরি মিডফিল্ডার, বার্সার মিডফিল্ডার যাতে সেই পজিশনগুলো, যে স্ট্রেচের ফলে যে পজিশনগুলো বেরিয়ে যাচ্ছে ডিফেন্ডারদের মাঝখানে, সেগুলো এক্সপ্লয়েট করতে পারে। বার্সেলোনা প্রচণ্ড হাই প্রেস করে এবং যার কারণে নিজেদের বল পজিশন খোয়ালেও খুব তাড়াতাড়ি রিগেন করে নেয়।
আচ্ছা, ফ্লিক যেটা করেছে সেটা হচ্ছে মাস্টার ক্লাস। সেটা হচ্ছে কি সাবস্টিটিউশন রাখে কিছু, সেটা হচ্ছে একেবারে হাফ টাইমেই শুরু করে, মানে হাফ টাইমেই কিছু দুটো সাব করে। সেগুলো হচ্ছে এক হচ্ছে ফ্রেঙ্কি ডেজং, দুই হচ্ছে এরিক গার্সিয়া, যার কারণে ম্যাচের মধ্যে আরও ইন্টেন্সিটি আর ডাইনামিজম অ্যাড হয় সেকেন্ড হাফে। আলাভেস যেটা করেছিল সেটা হচ্ছে তারা ডিপ লাইন মেনটেন করছিল এবং তাদের কাউন্টার অ্যাটাকের ওপর ফোকাস করে গেম বের করার চেষ্টা করছিল। আর অ্যালাভেস প্রচণ্ড ফিজিক্যাল খেলে, যার কারণে অনেক মানে একাধিক ফাউল তারা কমিট করে। এভাবে অ্যালাভেসের যে ট্যাকটিক্স সেটাকে ফ্লিক 1-0 গোলে জিতে একদম 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 বেরিয়ে যায় ওভার। লা লিগার দুটো ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে যেটা মেন আসছে সেটা হচ্ছে আরেকটা আপসেট, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের ইপিএল এ ব্যাক টু ইপিএল। তো ইউনাইটেড 2-0 গোলে ম্যাচটা হেরে যায় নিজেদের হোমে এবং 13 নম্বর প্লেসে বসে থাকে এই অবস্থাতেই। এবং ক্রিস্টাল প্যালেস যেটা করে সেটা হচ্ছে ম্যাচটা জিতে 12 নম্বর প্লেস তাদের, ইউনাইটেড থেকে 1 পয়েন্ট এগিয়ে যায় এবং 12 নম্বর প্লেসে তারা রয়েছে। ম্যাটেটা হচ্ছে ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার, যে কিনা ব্রেস মারে এবং সেকেন্ড হাফে পুরো ম্যাচ শেষ করে দেয় এবং 2-0 গোলে ম্যাচটা তারা ইজিলি জিতে যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের যেটা মেন কারণ হারার বলে আমার মনে হয় সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের নি ইনজুরি হয় এবং যেটা হচ্ছে যে কারণে তারা সাবড আউট হয়ে যায়। লিসান্দ্রো মার্টিনেজ এই ম্যাচটা থেকে খুব আর্লি, দ্যাটস ওয়াই ডিফেন্সিভ লাইনে ব্রেক হয় একটা এবং ম্যাথিয়াস ডিলিট আসে তার জায়গা পূরণ করার জন্য। ইউনাইটেড 1.31 এক্সজি ক্রিয়েট করেছে, যথেষ্ট ডিসেন্ট বলা যেতেই পারে। এবং তাকে ওভার পারফর্ম করে ক্রিস্টাল প্যালেস যেটা করে সেটা হচ্ছে 2.61 এক্সজি, যেখানেই বোঝা যায় যে ভালোভাবে তারা ক্রিস্টাল প্যালেস ডিফেন্সটাকে, ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্সটাকে এক্সপ্লয়েট করতে পেরেছে। এবার যদি আসি আমরা ট্যাকটিক্যাল ব্রেকডাউনে, সেটা হচ্ছে ইউনাইটেড যেটা করেছিল, স্টার্ট করেছিল 3-4-2-1 ফরমেশনে স্টার্ট করেছিল, যেখানে সে মানে আমাদের রুবেন আমোরিম হয়ল্যান্ড এবং জিরজি দুজনকেই বেঞ্চে রেখেছিল এবং স্টার্ট করিয়েছিল ব্রুনো ফার্নান্ডেসকে লোন স্ট্রাইকার হিসেবে, যে কিনা অ্যাকচুয়ালি ফলস 9 হিসেবে স্টার্ট করেছিল। এবং ওদিক ডিফেন্সিভে দেখি ওনানা এবং ম্যাগুয়ার, এবং ওদিক থেকে লেনি ইয়েরো এবং ম্যানুয়েল উগার্তে স্টার্ট করেছিল আজকে। এবং এই ম্যাচটা খুবই ভালোভাবে শুরু করার চেষ্টা করেছিল, কারণ গত 3-4 ম্যাচ ধরে তারা ভালো পারফর্ম করছিল একটু করে, কিন্তু প্যালেসের যে ফোকাসড এবং কম্প্যাক্ট অর্গানাইজড ডিফেন্সিভ লাইন ছিল সেইটাকে একেবারে তারা এক্সপ্লয়েট করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এবং ইউনাইটেডের যে প্রেশার বা ইউনাইটেডের এগেনস্টে তারা শেপ মেনটেন করতে পেরেছিল এবং ইউনাইটেডের প্রেশারকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পেরেছিল এবং দারুণভাবেই ইউনাইটেডকে বাইপাস করে দিয়েছে এবং অফসাইড ট্র্যাপেরও ইউজ করা হয়েছিল। প্যালেস যেটা করেছে সেটা হচ্ছে সেট পিসকে ক্যাপিটালাইজ করে জেনারেলি, এবং এখানেও তার অন্যথা হয়নি, কারণ ফার্স্ট গোলটা ম্যাটেটা সেটা ওই সেট পিস থেকে, মানে ফ্রি কিক থেকেই আসে। ইউনাইটেড পজিশনে 67% ডমিনেট করলেও মানে 67% বল পজিশন নিয়ে করলেও কিন্তু ক্রিস্টাল প্যালেসকে খুব একটা করতে পারেনি, ডিস্টার্ব করতে পারেনি। সেখানে আমাদ জিয়ালো থেকে শুরু করে যে বাকি ফরওয়ার্ডরা ছিল তারাও খুব একটা শাইন করতে পারেনি এবং আমরি চেয়েছিল ক্রিস্টাল প্যালেসকে স্ট্রেচ করে কাউন্টার অ্যাটাক তোলার, কিন্তু সেটাও পসিবল হয়নি। ইউনাইটেড ডিফেন্স তাদের পজিশন মেনটেন করতে পারেনি এবং কাউন্টার অ্যাটাকে বারবার ফেল হয় এবং গোলও খায় সেইভাবে। এবং ইউনাইটেড এর যারা কি প্লেয়ার ছিল তারা অবভিয়াসলি আন্ডার পারফর্ম করে পুরো ম্যাচটাতে। তো এটাই ছিল ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের ব্রেকডাউন। তারা নেক্সট আবার এফএ কাপে তাদের দেখা হবে, তাদের নেক্সট ম্যাচে দেখা যাক সেখানে কি হয়। নেক্সট টু প্রত্যার। হ্যাঁ, এখন যেটা বলার কথা সেটা হচ্ছে রিসেন্ট যে আপডেট আসছে, সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের এসিএল ছিঁড়ে গেছে। তো সে হচ্ছে পুরো সিজনের জন্য এখন বাইরে। তো এটা একটা খুবই প্যাথেটিক একটা ঘটনা। তো নেক্সট আমরা যে ম্যাচে ফোকাস করবো সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি। ব্লকবাস্টার গেম ছিল, যেখানে আর্সেনাল হাম্বল করে দেয় সিটিকে 5-1 আর নিজেদের একটা স্টেটমেন্ট ভিক্টরি বানিয়ে নেয় যে তারা হচ্ছে লিগ রেসে আছে।
আচ্ছা, আর্সেনাল হচ্ছে লিভারপুলের থেকে 6 পয়েন্ট পিছিয়ে, কিন্তু একটা গেম লিভারপুলের বেশি, সরি লিভারপুলের একটা গেমের অ্যাডভান্টেজ আছে, মানে তারা এক গেম কমে আর্সেনালের থেকে 6 পয়েন্ট এগিয়ে আছে। আচ্ছা, আর্সেনালের এখন পজিশন হচ্ছে থার্ড, না সরি সেকেন্ড সেকেন্ড পজিশন, আর হচ্ছে তাদের 24 ম্যাচে হচ্ছে 50 পয়েন্ট। সিটি, অন্যদিকে সিটি সিটি হচ্ছে পজিশন হচ্ছে ফিফথ। গতকাল অবধি তারা ছিল ফোর্থে, কিন্তু গতকাল রাতে মানে গত রাতে চেলসি ম্যাচ জিতে যাওয়ার পর তারা ফোর্থ থেকে ফিফথে চলে যায়, এবং তারা হচ্ছে এখন 2 পয়েন্ট পিছিয়ে চেলসির থেকে। ওডেগার্ড ম্যাচের শুরুতেই দু মিনিটের মধ্যেই হাওয়ার্ডসের অ্যাসিস্ট থেকে গোল দিয়ে দেয়। হাল্যান্ড 55 মিনিটসে একটা ইকুয়ালাইজার দেয়, যেটা হচ্ছে সিটিকে খেলায় ফিরিয়ে আনে। কিন্তু কিন্তু দুঃখের কথা, 38 সেকেন্ডে মানে কিক অফ হওয়ার 38 সেকেন্ডের মধ্যেই থমাস পার্টি সঙ্গে সঙ্গে গোল করে দেয় এবং আবার নিজেদের লিড নিয়ে নেয়। এছাড়া ম্যাচে যারা যারা গোল করে তারা হচ্ছে লিউইস কেলি, হাভার্টস এবং নোয়ানেরি, যার জন্য সিটিকে আর্সেনাল হাম্বেল করে দেয় 5-1-এ। আর্সেনালের এক্সজি ছিল 1.04, আর সিটি হচ্ছে আন্ডার পারফর্ম করে এক্সজি 0.81। আচ্ছা, ম্যাচের ট্র্যাকটিক্যাল ব্রেকডাউন আমি যদি দেখতে যাই তাহলে হচ্ছে আর্সেনাল 4-3-3 স্টার্ট করে একটা চেঞ্জার দিয়ে, যে মোস্ট প্রবলি সেটা হচ্ছে মার্টিন অডেগার্ড আসে, আর ক্যাপ্টেনে আর্মব্যান্ড নিয়ে নেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সিটি, যেখানে সিটি অপর দিকে স্টার্ট করে 4-2-3-1-এ, তারা হচ্ছে 3টে চেঞ্জ করে, আর তার মধ্যে একটা হচ্ছে গোলকিপার অর্টেগা। আচ্ছা, আর্সেনাল হচ্ছে হাই আর ইন্টেন্সিভ প্রেসিং খেলে, যেটা হচ্ছে ম্যাচের শুরুতেই বললাম, যেটা যে 2 মিনিটের মধ্যেই অডেগার্ড গোল দেয়, সেটা হচ্ছে আকাঞ্জির একটা ভুলের থেকে। আকাঞ্জি পাস মিস্টেক করে, সেখান থেকে হচ্ছে হাই প্রেসিংয়ের জন্য হাভার্টস বল কেড়ে নেয় এবং সঙ্গে সঙ্গে সেটা অ্যাসিস্ট দিয়ে দেয় অডেগার্ড ফিনিশ করে। আর্সেনালের উইঙ্গার সিটির ডিফেন্সকে স্ট্রেচ করছিল, যার ফলে যে ভেতরে যে স্পেস ক্রিয়েট হচ্ছিল সেখানে অডেগার্ড ওর পার্টি এই সমস্ত ডিফেন্ডাররা বারবার এক্সপ্লয়েট করছিল। আচ্ছা, আর্সেনাল নিজেদের ক্লিনিক্যাল ফিনিশিংয়ের উপর, যে অ্যাটাকাররা তাদের আছে তাদের ক্লিনিক্যাল ফিনিশিংয়ের উপর ফোকাস করে, যার জন্য তারা এত বড় একটা স্কোর লাইন বের করতে পেরেছে। আর্সেনালের ডিফেন্স যদিও বা একটা গোল খেয়েছে, কিন্তু স্টিল পুরো ম্যাচ ধরে তারা নিজেদের কম্পোজার মেনটেন করে এসছে এবং তারা যথেষ্ট সলিড ছিল। সিটি কি হয়েছে, সিটি ট্রাই করছিল পজিশন মেনটেন করা এবং হচ্ছে টেম্পো কন্ট্রোল করা ম্যাচের। গার্ডিওলা নিজের দুটো উইঙ্গার অ্যাকচুয়ালি সাভিনো আর ফর্ডিনকে দিয়ে আর্সেনালের ডিফেন্স স্ট্রেচ করার চেষ্টা করছিল এবং আর্সেনালের ডিফেন্সকে ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি, ফেল্ড হয়। নেক্সট, যেটা সিটির ডিফেন্স ছিল প্রচণ্ড ভার্নারেবল, মানে হচ্ছে তারা হাই প্রেসিং আর মানে হাই প্রেসিংয়ের জন্য মানে অ্যাকচুয়ালি আর্সেনালের হাই প্রেসিংয়ের জন্য তারা প্রচণ্ড ভালনারেবল হয়ে যায়। এবং নেক্সট হচ্ছে তাদের ডিফেন্ডাররা যে আর্সেনালদের মার্ক করার যে রোল দেওয়া হয়, তারা সেটা খুবই খারাপভাবে প্লে করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্সেনালের যে অ্যাটাকিং ডেপথ, সেটা হচ্ছে তাদের যে লেট গোলস, মানে নোয়ানেরি, তারপর হচ্ছে লিউইস কেলি, এদের গোলের থেকেই তাদের অ্যাটাকিং ডেপথ হিসেবে একটা ধারণা পাওয়া যায় যে কতটা ডিপ সেটা। গার্ডিওলা যেটা করতে পারতো আমার মতে, সেটা হচ্ছে 1 নম্বর এক্সট্রা মিড আনতে পারতো, যেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ম্যাচের সেন্টারে আরও কন্ট্রোল আনতে পারতো খেলার। আর সিটি একটা জিনিসের উপর ফোকাস করতে পারতো, যখন বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ট্যাকটিক্স যখন ফেল করছে, তখন তারা অ্যাটলিস্ট সেট পিসের ওপর বেশি ফোকাস করতে পারতো, কারণ হচ্ছে তাদের কাছে অনেক বেশি হাইট অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে ফ্রি কিক আর কর্নারে প্রচণ্ড কাজে লাগে। তো এটাই হচ্ছে ম্যাচের সমস্ত কিছু। তো এরপরে আমরা আরও দুটো আনইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট দুটো টিমের যে দুটো ম্যাচ ছিল সেই দুটো নিয়ে একটু জেনে নেবো। সেটা হচ্ছে সাহিত্য। হ্যাঁ, এরপরে যে ম্যাচ দুটো এক্সট্রা হয়েছে গতকাল রাতে, সেটা হচ্ছে ব্রেন্টফোর্ড এবং টটেনহ্যামের, আর একটা হচ্ছে চেলসি এবং ওয়েস্ট হ্যামের। ব্রেন্টফোর্ড এবং টটেনহ্যামের যে ম্যাচটা হয়েছে, সেখানে টটেনহ্যাম 2-0 গোলে জিতে যায় এবং তারা ব্যাক টু উইনিং ওয়েজ বলা যেতে পারে, এবং তারা লিগে 14তম স্থানে রয়েছে এবং 27 পয়েন্টে রয়েছে এবং তারা খেলেছে 24টা ম্যাচ। টটেনহ্যাম এর পরের যে ম্যাচটা খেলবে সেটা হচ্ছে লিভারপুলের সাথে ইএফএল কাপে, দেখা যাক সেখানে কি করতে পারে। আর একটা ম্যাচ যেটা আছে সেটা হচ্ছে চেলসি এবং ওয়েস্ট হ্যামের। চেলসি প্রথমে 1 গোল খেলেও পরে 2 গোল দিয়ে ম্যাচটা কামব্যাকে আনে এবং সেকেন্ড হাফে চলে আসে, এবং সেটা মেন সমস্যা সেটা হচ্ছে ফোর্থে চলে আসে চেলসি এবং ম্যানচেস্টার সিটি চলে যায় 5-এ, যেখানে চেলসির পয়েন্ট হচ্ছে 43 এবং 24টা ম্যাচ খেলে এবং 4 পয়েন্টস পেছনেই আছে নটিংহ্যামের থেকে। তো এটা খুব দেখার বিষয় চেলসি কী করে। চেলসি পরবর্তী ম্যাচ খেলবে ব্রাইটনের সাথে এফএ কাপে। দ্যাটস ইট।
এটাই বলার চেলসি এবং ওয়েস্ট হ্যামের ম্যাচ নিয়ে। Well, that's it for today. Let us know if you liked our video. Leave a comment down below about what your opinions are. Please like, share, and subscribe to Match Points. Thank you for watching and stay humble.